ওকে, তো আমরা গত একটা ক্লাস করেছিলাম, ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল জাস্ট। ওই ক্লাসে যে যে ছিলেন না একটু নামগুলা দেখি, কারা কারা ছিলেন না একটু নাম বলেন, দাঁড়িয়ে একটু পরিচয়টা দিন, ইংরেজিতে দিবেন। আরও কিছু যদি দিতে চান ইউ ক্যান অ্যাড। ওকে, দেন প্লিজ। ওকে, দেন ওকে ওকে আর থ্যাংক ইউ। ওকে, দেন ওকে, নেক্সট আর কেউ বাকি নাই না? তো মোটামুটি আমরা শুরু করতে পারি সেটা, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে একটু গল্প করেছিলাম যে আমি কি পড়াবো, বাংলাদেশ স্টাডিজে কি পড়াই। আমি আজকে ফর্মালি আর কি শুরু করছি, যেহেতু অনেকেই ছিলেন না ওই ক্লাসটাই। আমাদের সময় থাকে মোটামুটি 14টা ক্লাস, হয়তো ক্লাস সবই হয়, মোটামুটি হয়ে যাবে আশা করি। তো আমি আপনাদের ক্লাস নিব বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ অধ্যয়ন বলতে পারেন বাংলায়। আর এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা বাংলাদেশ অধ্যয়ন কেন করব ইংরেজিতে পড়ে, তাই না? কারণ আমরা যদি এই দেশেই জন্ম, এই দেশেই বড় হওয়া, এই দেশের মাটিতে মানে আমাদের বড় হওয়া, কিন্তু তারপরেও আমরা আমাদের এই দেশটাকে একটু ম্যাথোডোলজিক্যালি আসলে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি হয়তো একভাবে চিন্তা করি, তাই না? আমরা যেভাবে চিন্তা করি যে আমার সোনার বাংলা, আমি তোমারই ভালোবাসি, মানে আমার জন্মটা এখানে, আমরা বাংলাদেশকে একভাবে দেখি। কিন্তু আমরা বাংলাদেশ স্টাডিজে আমরা একটু ডিফারেন্ট লেন্সে দেখার চেষ্টা করব। একদম সরল রৈখিক না, বক্ররৈখিক হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এটাই হচ্ছে যে আমাদের মানে এই কোর্সটার উদ্দেশ্য। আর যেহেতু একটা ছোট কোর্স, 6 মাসের কোর্স, বাট অনেকগুলো টপিক, তো আমরা অনেক টপিক মানে একদম পাখির চোখে দেখে না এরকম, ড্রোনের চোখে যে দেখে, তো আমরা অনেকটা এইভাবেই দেখবো। হ্যাঁ, আমরা খুব বেশি নেমে দেখতে পারবো না, বাট উইল ট্রাই ইন ডিফারেন্ট ল্যান্ডস্কেপ। তো সরি, প্রথম যেটা হচ্ছে যে আমরা কোন বিষয়গুলোকে আসলে বাংলাদেশ স্টাডিজটা আসলে কোন বিষয় বা সংজ্ঞাটা একটু দেওয়ার চেষ্টা করছি আসলে। এটা হচ্ছে যে একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দ্যাট ইনক্লুডস অরিজিন থাকবে, যে বাংলাদেশের অরিজিন, বাঙালির অরিজিন, হিস্ট্রি, রিলিজিয়ন। বাংলাদেশ একটা দেশকে যখন আমরা চিন্তা করি, ধর্মও থাকে সেখানে, সরকার থাকে, রাজনীতি থাকে, অর্থনীতি থাকে, সমাজ তো অবশ্যই, মানে সমাজ নিয়েই তো দেশ, ভাষা, লিটারেচার আমি হয়তো অতটা দেখবো না, কিন্তু নিশ্চয়ই আপনাদের অন্য টিচাররা দেখবেন, অ্যান্ড আদার্স যে রিলেটেড, যে পাবলিক পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, আমরা একটু ডাইভার্সগুলো দেখি আর কি, টু গেইন অ্যাডভান্স কম্পিটেন্সি অন বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ রিলেটেড যে অরিজিনটা কোথায় থেকে হলো, বাংলাদেশের হিস্ট্রিটা কীভাবে হলো, আমরা দেখা যায় যে অনেক দূর আগে থেকে এসে একদম 24 পর্যন্ত আসবো আশা করি। রিলিজিয়ান, তারপরে হচ্ছে যে গভর্নমেন্ট স্ট্রাকচারটা, রাজনীতি, মোরলেস। তো এই যে ব্যাপার, এই সব মিলেই আমাদের আসলে বাংলাদেশ স্টাডিজের আলোচ্য বিষয়। এখন আমরা এই কোর্সটা কেন আসলে নিচ্ছি, তাই না? এই কোর্সটা আসলে কেন দরকার, যেটা হচ্ছে যে টু বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য হিস্ট্রি, কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ফিউচার প্রসপেক্ট অফ দ্য নেশন ফ্রম এ ভ্যারাইটি অফ অ্যাঙ্গেলস পার্সপেক্টিভ। আমরা ডাইভার্স পার্সপেক্টিভটা একটা জিনিসই আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যে আমার একটা ন্যারেটিভ থাকতে পারে যে কোনো কিছুরই, কিন্তু আমরা শুধু একটা ন্যারেটিভে দেখবো না, আমরা ডিফারেন্ট ন্যারেটিভে দেখবো। বাঙালির একটা বড় সমস্যা হলো মানে উই আর ভেরি প্রোন হোয়াট উই মানে ডিম পারসু, মানে আমি যেটা ভাবি, আমি যেটা চিন্তা করি, আমি শুধু এই অ্যাঙ্গেলেই সবাইকে দেখতে চাই, সব কিছুকে মেজার করতে চাই। এই জায়গা থেকে আমার মনে হয় একটু আমি চেষ্টা করবো যে না, এই জায়গাটা একটু ধাক্কা দেবার, যে আপনাদের মননে চিন্তায় যে না, এটা আসলে হওয়া উচিত না। আমি যা দেখি, আমি যা ভাবি, আমি বলছি যে এই দেশটাই সবার সেরা দেশ। এখন আপনি এটা কখন বলছেন? আপনি কি 100টা দেশ ভিজিট করে এসছেন তারপরে বলছেন?
আপনি এই দেশে জন্মে এখানেই বড় হয়ে শুধু বলছেন সবার সেরা। হ্যাঁ হ্যাঁ, তো তখন কিন্তু হ্যাঁ আমি কিন্তু এখানে ভুল কিছু দেখছি না, দোষের কিছু দেখছি না, বাট আপনি যখন 100টা দেশ ভিজিট করে বলবেন আমার দেশই সেরা, তখন তো এটা আসলেই সেরা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে যখন আপনি একটা দেশও না ভ্রমণ করে বলতেছেন আমার দেশ সেরা, তাই না? আমার রাইট? তো আমরা এই ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো থেকে আমরা দেখার চেষ্টা করব এইটার আসলে গুরুত্বটা কি, আমরা আসলে এই কোর্সটা আমরা ইংরেজিতে কেন রেখেছি বা কেনই বা দরকার। আসলে একটা হচ্ছে যে আমাদের একটা নলেজটা ডেভেলপ করা এবং আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করা, সেটা হিস্ট্রি হতে পারে, কালচার হতে পারে, বাংলাদেশের এনভায়রনমেন্ট হতে পারে। তারপরে হচ্ছে যে ইট এনকারেজ টু রেজ কোয়েশ্চেন অ্যান্ড টু ডেভেলপ অ্যান্ড ডেপ্লয় হিস্ট্রিক্যাল স্কিলস, নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু প্রোভাইড হিস্ট্রিক্যাল এক্সপ্লেনেশন। আমরা যখন হিস্ট্রিটা দেখব আমরা কানেক্টিং ডট আসলে যে আমার কি 71 অবশ্যম্ভাবী ছিল, 47 না হলে কি আমরা 71 পেতাম, হ্যাঁ, বা মানে এই ব্যাপারগুলো আমরা দেখব তখন। হ্যাঁ, আর 71 না হলে কি আমরা আজকের যে বাংলাদেশ এই পর্যন্ত আসতাম, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা দেখব। হ্যাঁ, আমরা একটু নির্মোহভাবে দেখার চেষ্টা করবো এবং মানে আমি চেষ্টা করি একদম নন পলিটিক্যাল বায়াসনেস থেকে, তারপরেও যদি কেউ কোনো কিছু পান প্লিজ ইগনোর ইট আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এক্সপ্লোর দ্য হিস্ট্রি, যেটা বলছিলাম যে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক ডাইনামিক্স থেকে আমরা দেখবো। আরেকটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল স্কিলসটাও আপনার ডেভেলপ করবে, আপনি যখন মানে এটা আপনাকে কি করবে আর কি, আপনি রংপুরের সম্বন্ধে একটা ধারণা পাবেন, আপনি চিটাগংয়ের সম্বন্ধে একটা ধারণা পাবেন, আপনি হয়তো হিল ট্যাক্সে কী হচ্ছে সেটা নিয়ে একটা ধারণা পাবেন যদি আমরা অনেক বেশি যেতে পারি আর কি। এই মোটামুটি। এরপরে হচ্ছে যে এটা স্টুডেন্টরা আসলে কি হবে এই কোর্সটা শেষ করলে, একটু কনফিডেন্ট হবে নিশ্চয়ই। আপনি যখন একটা মতামত দিবেন এটা আপনার জন্য মানে খুবই একটা সিলি মতামত হবে না। আপনি একটা কনটেক্সটে যখন কথা বলবেন ইউ ক্যান বি মোর কনফিডেন্ট আর কি। তারপর রেসপন্সিবল, আমাদের রেসপন্সিবিলিটি আছে না দেশের জনগণের, আছে না? আমার যেমন এই যে ক্লাসে এসছি আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে আমার অন টাইমে আসতে হবে, অন টাইমে বের হতে হবে। আপনাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা কি? সেটা যিনি লেকচার দেন তার লেকচারটা একটু শোনা বা কোনো হোমওয়ার্ক দিলে সেটা করা, অথবা প্রত্যেকের কিন্তু এটা কিন্তু রেসিপ্রকেল না, ওয়ান ওয়ে না। আমরা যেমন রাষ্ট্রেরও আমার দায়িত্ব আছে আমার উপরে প্লিজ, আবার আমারও কিন্তু অনেক ধরনের দায়িত্ব আছে। তো একজন রেসপন্সিবল পার্সন হিসেবে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট আর কি, ইউ ক্যান থিঙ্ক আর কি। তারপর হচ্ছে যে রিফ্লেকটিভ ব্যাপারটা হচ্ছে যে আপনার বিভিন্ন ইভেন্টসের সাথে পাস্ট প্রেজেন্টে আমরা একটু কানেক্ট করার চেষ্টা করবো, সেটা ইকোনমিক্যাল হতে পারে, সেটা পলিটিক্যাল হতে পারে। এটা মোটা দাগে আর কি। কনফিডেন্ট হবেন, রেসপন্সিবল হবেন, রিফ্লেকটিভ। তারপরে হচ্ছে যে বিভিন্ন কনটেক্সটে। তারপর হচ্ছে যে ইনোভেট যেটা হচ্ছে যে আপনি ধরুন যে ফিউচার লিডার বাংলাদেশের এমন একটা কাজ করছেন যেখানে আপনার একটা মতামত অনেক গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে পলিটিক্যালি, যে আপনি পলিটিক্যাল একটা দলের একটা ইউনিটের ধরেন লিডার। তো আপনার ওইভাবে চিন্তা করতে হবে না যেভাবে আপনার এই দেশটা 1000 বছর বেঁচে থাকবে স্বাধীনভাবে। অথবা আপনি ধরুন যে একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, তাহলে মানুষের জন্য ভালো কি হবে, এই যে ইনোভেটিভ মাইন্ডসেট, যে আপনার নলেজ থাকলেই না আপনি তখন এই ডিসিশনগুলো নিতে পারবেন, সহজে নিতে পারবেন যে বাংলাদেশের আসলে হিস্ট্রিগুলো কীরকম। তো মোরাললেস এখানে আমি খুবই ফাস্ট যাচ্ছি আসলে। যে exploring historical context and developing historical explanation and in the use of a range of geographical skills and data, যেটা বললাম যে চিটাগং সম্বন্ধে you will মানে get some information, সিলেট শুধু ঢাকায় আমরা বড় হয়েছে ব্যাপারটা এরকম না, আমরা অন্যদের কনটেক্সটগুলো বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে যে ডেভেলপিং স্কিলস অফ হিস্ট্রিক্যাল ইনকোয়ারি, যে আপনি কীভাবে হিস্ট্রিকে ইনকোয়ার করবেন, আপনি কীভাবে নিজেকে খুঁজবেন আর কি। অ্যাওয়্যার অফ দ্য রোল অফ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন, এই যে জন্য বলি যে আমি কেন এই ক্লাসগুলো নিই, কারণ হচ্ছে যে আমরা তো পাস্ট দেখি, তাই না? পাস্ট দেখি, প্রেজেন্টটাও দেখি, আমরা কিন্তু ফিউচারটা দেখতে পারি না। কিন্তু আপনি পাস্ট এবং প্রেজেন্ট মিলায় কিন্তু ইউ ক্যান সে এটাই আমাদের ফিউচার। যেমন ধরুন যে আমরা আজকে ঢাকায় কালকে বৃষ্টি হবে কি হবে না বোঝা যায় না, ফরকাস্ট করা যায় না। কেন করা যায়? যে মেঘমালাটা যে জায়গায় থেকে আসছে এর যে গতিপথটা দেখে সায়েন্টিস্টরা বলে দেয় যে এই গতিপথে আসতে থাকলে এত কিলোমিটার বেগে আসলে এটা অমুক জায়গায় গিয়ে এই বৃষ্টিটা হবে, বৃষ্টি হলে এত মিলিমিটার বৃষ্টি হবে। তার মানে কি ফরকাস্ট করা যায়। ধরুন আপনার দুইটাতেই GPA 5,
ইটস লাইকলি যে ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট ইন দ্য নেক্সট, মানে নেক্সট আপনি যেখানেই ভর্তি হন আপনার একটা ভালো রেজাল্ট হবে। আবার সেটাও আবার সব ক্ষেত্রেই কি ভালো হয়, সেখানেও তো আবার 10 to 15% মানুষকে দেখবেন যে যারা জিপিএ মানে গোল্ডেন 5 বাট দে আর নট ভেরি গুড ইন দ্য অনার্স অর মাস্টার্স রেজাল্ট। সবসময় এটাও হয় না, সেক্ষেত্রে কেন হয় না, সেখানেও কিছু কারণগুলো থাকে, রিজন থাকে না। পৃথিবীতে যেটাই দেখেন সব কিছুই কিন্তু রিজনিং বেসড, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে, অকারণে কিছু হয় না, হ্যাঁ এটা মনে রাখবেন সবসময়। তো এটা হচ্ছে একটা ব্যাপার, হচ্ছে যে ক্রিয়েটিং সাস্টেনেবল সলিউশন টু ইস্যুস ফেসিং মডার্ন ডে বাংলাদেশ, মানে আধুনিক বাংলাদেশ আমরা কীরকম দেখতে চাই সেটা একটা বড় ব্যাপার। তারপর হচ্ছে যে রিফ্লেক্টিভ, আমরা নিজেরা এগুলাতে রিফ্লেক্ট করবো। আর ইনোভেশনের যে ব্যাপারটা হচ্ছে যে আপনার যখন নলেজটা থাকবে থিওরিটিক্যাল বেসিসে, তখন কিন্তু ইউ উইল বি যে ঠিক আছে আমরা এই ধরনের ডিসিশন নিতে পারি, এই ধরনের কাজ করতে পারি, যেটা আমাদের জন্য অনেক ভালো হবে। খুব বেশি না আজকের। তারপরে হচ্ছে যে এনগেজডটা হচ্ছে ডেভেলপিং অ্যান ইন্টারেস্ট ইন অ্যান এনথুজিয়াজম ফর লার্নিং অ্যাবাউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ পাস্ট অ্যান্ড এনগেজিং উইথ আইডিয়াস অ্যান্ড সলিউশন দ্যাট উইল হ্যাভ এ পজিটিভ লং টার্ম ইম্প্যাক্ট অন বাংলাদেশ ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট, যেটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার দেশে থেকেও কিন্তু আমরা অনেক কিছুই জানি না, যেমন ধরুন একটা পার্সপেক্টিভ, বাংলাদেশিরা কিন্তু প্রচুর করাপ্ট না, খুবই করাপ্ট, মানে করাপশন লেভেল অনেক হাই, মানে অথচ দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি জব হয় কিন্তু পার্সোনাল রেফারেন্সে পৃথিবীতে, বাংলাদেশে আবার এটা পাবেন না। কারণ কি, কেউ একটা রেফারেন্স দিলেই বলবে ও নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার আছে রাদার দেন স্কিল সেট। কিন্তু আপনি দেখবেন গ্লোবাল অর্গানাইজেশনে গ্লোবালি যে একটা রেফারেন্স এসছে, তার মানে এটাকে আমার গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের রেফারেন্সে গুরুত্ব না দিলেও চলে, আমরা এতটাই করাপ্ট নেশন আর কি। তো মোটামুটি এটা হলো যে আমি আপনাদের একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করছি আসলে, যে বাংলাদেশ স্টাডিজে আমরা আসলে কি পড়বো, কি দেখব। মূলত আমরা ওভারঅল বাংলাদেশটাকেই একটু ডিফারেন্ট চোখে দেখার চেষ্টা করব। আমাদের কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। আমি আজকে মূলত যে কোর্সে আমি কী পড়াবো এগুলো নিয়ে কথা বলছি। তাহলে আমাদের কোর্সে কি আসতে পারে দু একজন বলেন দেখি, আমি একটু লিখছি আর কি আপনাদের থেকে ইনপুট নিয়ে, কি আমাদের কোর্সে আসতে পারে। যদি ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট, ধরেন যে অরিজিন, হ্যাঁ অরিজিনে যদি আসি কি আসতে পারে, থিঙ্ক ইউরসেলফ, যে বাঙালি জাতির অরিজিন হতে পারে না, যে আমরা আসলে কিভাবে এই জাতিসত্তা আজকে আসলাম। তারপরে আর কি হইতে পারে, বাংলাদেশের ইমার্জেন্স হতে পারে নাকি, ইমার্জেন্স অফ বাংলাদেশটা কিভাবে হলো। হ্যাঁ, মুসলিম শাসন যদি না আসতো এই ভূখণ্ডে বাংলাদেশ কি হতো? এই আমি যে বললাম, একজন বললেন হতো না, এটাকে কে বিরোধিতা করেন যে না বাংলাদেশ হতোই মুসলিম শাসন না আসলেও? এরকম কে আছেন? কেউ একজন প্লিজ, যে বাংলাদেশ হতোই, মানে এই যে আজকের মানচিত্রে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশ মুসলিম শাসন যদি এই ভূখণ্ডে না আসতো এই বাংলাদেশ আমরা পেতামই? প্লিজ, পেতাম না। আচ্ছা না, এটা তো পেতাম না, এখন এটা সবাই বলছে পেতাম না, কিন্তু আসলেও পেতাম। এখানে যদি মুসলিম শাসক নাও আসতো তারপরেও বাংলাদেশ পেতাম, এরকম কেউ নাই? না, আমরা রিলিজিয়াস না করি। হ্যাঁ, কেন পেতাম এই বাংলাদেশ, এই মানচিত্রের বাংলাদেশ আমরা কেন পেতাম? হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান তারা এসেও তেমন একটা বাংলাদেশ গড়তে পারতো, কেনই আমরা করলাম? আমরা এই বাংলাদেশ পেতাম কিনা, আজকের যে মানচিত্রের বাংলাদেশ পেতাম? ওনার পক্ষে আর কে আছেন? আর কেউ নাই, আপনি একা হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, প্লিজ আমরা কিন্তু একটু ডাইভার্স চিন্তাও করবো, হ্যাঁ, যে আসলে বাংলাদেশ আমরা পেতাম কি পেতাম না। হ্যাঁ, এটা অরিজিন হতে পারে, তারপর হতে পারে এখানে রিলিজিয়ান হতে পারে, ধর্মগুলো আসবে, তাই না? এখানকার মানুষের জীবনাবলীটা আসবে, এই জায়গার মানুষের খাদ্যাভ্যাস, এই ব্যাপারগুলো আসবে, মানুষের যে কিছু নেচার আছে, হ্যাঁ, মানে হিউম্যান বিংয়ের কিন্তু কিছু নেচার আছে জায়গা বেইজে, এই ব্যাপারগুলো আসবে। যেমন আমাদের মধ্যেও আছে না এরকম কিছু
আমরা কিন্তু কোনো কিছুই খুব মানে ডিপলি চিন্তা করি না, খুবই ভাষা ভাষা চিন্তা করি। মানে আমাদের নলেজ লেভেল অনেক কম, আইকিউ সম্ভবত কম না বাঙালির আইকিউ? আমার মনে হয় কোথাও একটা এরকম রিপোর্টে দেখেছিলাম বাঙালির আইকিউ অনেক কম। তারপরে আর কি, বাঙালি প্রচুর কথা বলে, যা মন চায় তাই বলে। গরু মাংস তো সারা বিশ্বেই খায়। আসলে এই 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 যে এই রিজিয়নটা, এই রিজিয়নে একটা সময় ছিল হয়তো খুব আপনার মানে অ্যাফ্লুয়েন্সই ছিল না, মানে খুব বেশি টাকা পয়সা সম্পদ ছিল না, বাট কষ্টটা খুব কম ছিল। প্রাকৃতিক কিছু দুর্যোগ হইতো, এবার ঠিক আছে খাবার দাবার খায়া পড়ে বেঁচে, কারণ এখানে পাট হইতো, আপনার এটাকে আপনার ড্রেসের যে ব্যাপারটা, আমাদের যে পোশাকের যে ব্যাপারটা খুব ইজিলি ধরেন যে এটাকে মিটায় ফেলতো এক। তারপর হচ্ছে যে এখানকার যে মানে নদী বিধৌত যে অঞ্চল, প্রচুর আপনার হয়, ফসল হয়, ফসল। আগে তো আর এই মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রোডাক্টগুলো ছিল না, তো দেখা যেত যে নদী বন্যা এসে, বন্যার পরে যেটাই দিয়েছে সেটাই খুব দ্রুত হয়ে গেছে। আর তারপরে হচ্ছে যে প্রচুর ওয়াটার, পানিটা কিন্তু এখনও যদি কেউ আপনার ধরেন যে ফ্লাইট থেকে বাংলাদেশকে দেখে, ওরা অবাক হয়ে যায় যে বাংলাদেশে এত পানির, আমরা এখন বলি যে বাংলাদেশে পানি নাই, মানে এমন অবস্থা যে সবগুলো খাল বিল সব আমরা ধ্বংস করে ফেলছি। সেই দিনই আমি চিটাগং থেকে আসছিলাম, তো একজন কমেন্ট করে দিচ্ছে যে আলতাফ, মানে এতগুলো মানে নদী, মানে ঢাকা এয়ারপোর্টে নামার আগে এত নদী, মানে এত পানি, এটা কিন্তু একটা অ্যাসেট। হ্যাঁ, এই অ্যাসেটগুলো আমাদের জন্য কিন্তু খুবই মানে ভালো ছিল। তারপর হচ্ছে পশু চারণভূমিও ভালো ছিল, যার জন্য আমাদের খুব বেশি, যেমন দেখবেন এখানে যে রোমান সাম্রাজ্যের মতো ওরকম বিল্ডিং টিল্ডিং নাই, অত পুরাতন নাই, কিন্তু মানুষ প্রচুর, লাইফটা খুবই সহজ ছিল। আবার কেমন যেন মানে আবার বাঙালিকে এক্সপ্লেন করাটা টাফ। হ্যাঁ, তাহলে যে এই বিষয়গুলো আমাদের আসবে এখানে, তাহলে আমাদের সরকার আসবে, রাজনীতি আসবে, শিক্ষাও আসবে, অর্থনীতিটা আসবে। বাংলাদেশের অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে? অর্থনীতি খুবই ভঙ্গুর। বাংলাদেশের অর্থনীতি কি খুবই ভঙ্গুর মনে হয়? কেন না? বাংলাদেশের অর্থনীতি খুবই ভঙ্গুর, তারপরেও তো আছে, চলতেছে। দেখেন অন্য দেশে হলে তো না খেয়ে মারা যেত, মানে যা হয়েছে এখানে, অন্য দেশে হলে কি হইতো? তারপরেও তো দেখেন মানে জিনিসপত্রের এত দাম, মানে কি মানুষের হাতে পয়সা আছে, মানুষের হাতে কিন্তু পয়সা আছে। আর ঢাকা সিটিতে এত মানে প্রোডাক্টের এত প্রাইস, এর কারণ হলো যে রেন্টাল প্রাইসটা এত বেশি, লজিস্টিক্স আপনার যাতায়াতের খরচটা এত বেশি, মানে প্রোডাক্টের আনা নেওয়ার যে খরচটা বাংলাদেশে এত বেশি, যার জন্য ইন্ডিয়াতে গত 2 বছর আগে সম্ভবত একটা পলিসি করেছে, লজিস্টিক্স পলিসি। তো ওরা 10% মানে ওদের যেখান মানে পোর্ট থেকে এন্ড ইউজার পর্যন্ত তাদের লজিস্টিক্স যে খরচটা একটা প্রোডাক্টের 10%-এর বেশি যেন না হয়। তাতে হয় কি অনেক হয়ে যায়। অথচ দেখেন রংপুর থেকে একটা সবজি আসছে, কত খরচ, মাঝখানে চাঁদাবাজদের খরচ, তারপরে ট্রান্সপোর্টেশনের খরচ। হ্যাঁ, 70 টাকা। হ্যাঁ, তাহলে কি মাঝখানে ইনএফিসিয়েন্সি আছে না? তাহলে এই যে ইনএফিসিয়েন্সিগুলো তো কাউকে না কাউকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে এটা ইরাডিকেট করতে হবে। তো এই ইনএফিসিয়েন্সিগুলো আপনি কখন ইরাডিকেট করতে পারবেন? যখন আপনার খুব মানে ওয়েল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যখন এই সাপ্লাই চেনের উপরে থাকবে, পলিসির উপরে থাকবে, হিউম্যান কনজিউমার বিহেভিয়ারের উপরে থাকবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ধরুন মরিচের দাম 1000 টাকা কেজি হয়ে গেছে, এটা আরও বাড়বে বা 1200, লোকজন আরও বেশি কিনে। ভাই একদিনেরটা কিনলেই তো হয়, 5 দিনেরটা কিনলে ওই সময় দেখবেন আরও বেশি, ওরা চিন্তাই করে এটার দাম আরও বাড়বে। আর কি প্রেডিক্টেবিলিটি নাই এই দেশে। হ্যাঁ, এই দেশে প্রেডিক্টেবিলিটি নাই। যেমন ধরেন যে ডিমের দাম, ডিম হয়তো আমরা ফার্ম লেভেলে কত হবে দাম, ফার্ম লেভেল থেকে যেটা আসে ফার্ম গেটে মানে 7 টাকা, 7.5 টাকা। এন্ড ইউজারে কত 13 টাকা, 14 টাকা। আচ্ছা 14 টাকা। দেখেন
এই যে যে একটা ডিম তৈরি হইলো, একটা মানে একদম ফার্মিং থেকে শুরু করে কত সময়, ডিম তো একদিনে তৈরি হয় না, তাই না? এখানে আপনার ভ্যালু এডিশন কত? 7 টাকা। এই 3 মাস সময় মুরগিটা বড় হয়, খাবার দেন, ইয়া করেন, আর জাস্ট একদিনে, জাস্ট ওয়ান ডে, ওয়ান ডেতে আপনার 7 টাকা ভ্যালু এডিশন হলো। জাস্ট ওয়ান ডেতে কিন্তু। তো এগুলাকে ইরাডিকেট করার দরকার আছে না? আপনি যাবেন, ফর এক্সাম্পল আমি যখন ইয়াতে গেলাম, আমি দামটা এক্সাম মনে নাই, জার্মানিতে গেলাম, দেখলাম যে ফ্রেশ যে মিল্কটা, একদম ফ্রেশ মিল্ক বাংলাদেশের অলমোস্ট কাছাকাছি, অথচ তাদের লাইফ স্টাইল, তাদের স্যালারিটা দেখেন, তাদের যে ডিমটা অনেক কাছাকাছি, ফ্রেশ সবজিটা মানে অনেক কম। কিন্তু বাংলাদেশে এই কারণগুলো হলো যে এখানে অনেক ইন্টারমিডিয়েরি আছে, হ্যাঁ, অনেক ইন্টারমিডিয়েরি আছে, অনেক, যার জন্য এরকম হয়। আপনার আমার কাছে পর্যন্ত পৌঁছাইতে আরও 7 টাকা হয়ে যায়, অথচ ভ্যালু এডিশনটা কিন্তু এখানেই বেশি হওয়া উচিত ছিল। এখানে সময় বেশি, এখানে আপনার মানে ফুডটা রিলেটেড, মানে পোলট্রি ফিড, তারপরে এখানে কি আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, এখানে মানির ব্যাপারটা আছে, কারণ আপনি একটা টাকা অনেক দিন খাটাচ্ছেন, আর এখানে জাস্ট বের হলো 7.5 টাকায় 14 টাকা হয়ে গেল, জাস্ট সিন্ডিকেট। এই তো সিন্ডিকেট ছাড়ার কিছু আছে এখানে? মানে আপনার সাপ্লাই চেনটা খুব স্মুথ না, এই জায়গাটায় কি কাজ করার সুযোগ আছে না? অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে, হ্যাঁ, এই জায়গাটায় কাজ করার। তো এর জন্য আপনাকে এই সম্বন্ধে ধারণা রাখতে হবে, হ্যাঁ, নলেজ রাখতে হবে। শুধু ব্যাখ্যা করে দিলাম যে আজকে 7.5 টাকা থেকে 8 টাকা হয়েছে, এখানে এটা ধরেন যে 18 টাকা হয়ে গেছে, 4 টাকা বাড়ছে, এখানে 50 পয়সা বাড়ছে, এখানে 4 টাকা বেড়ে যায়। দেখা যায় যে আপনার মিষ্টি আলুর দাম, সরি ধরেন একটা ফুলকপির দাম যদি রুট লেভেলে 2 টাকা বাড়ে, এখানে এসে 20 টাকা বাড়ে। একটা লাউ মনে হয় 20 টাকায় বিক্রি হয় একদম, এখানে কত 70-80 টাকায় বিক্রি হয়, 100 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, 90 টাকা। কাজ করার অনেক জায়গা আছে। তো আমাদের সিস্টেমটা অনেক জায়গায় ইনএফিশিয়েন্ট, হ্যাঁ, এগুলাকে মার্ক করতে হবে। হ্যাঁ, তো আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা হচ্ছে যে এই কোর্সটা করার পরে আপনাদের মধ্যে অ্যাটলিস্ট এই দক্ষতাটা যেন আসে, আপনারা যেন ব্লাইন্ডলি কোনো কিছু না বলেন, ব্লাইন্ডলি যেন কোনো কিছু না করেন। ধরুন আজকে একজন এসে বলল ইন্ডিয়ার সাথে সব যোগাযোগ বন্ধ করে দাও, আমি মানে রেকর্ডিংয়েই বলতেছি আর কি, এটা কি সম্ভব আমাদের জন্য? সম্ভব কেন? কারণ আমরা প্রায় 10-12 বিলিয়ন নিয়ে আসি। এখন ব্যাপার হচ্ছে যে নিয়ে আসি ওদের থেকে, তাই না? 12 বিলিয়ন কি পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসি চিন্তা করেন। আর আমরা ইম্পোর্ট করি মাত্র 2 অ্যারাউন্ড মনে হচ্ছে, এক্স্যাক্ট ডেটাটা আমার মনে নাই। তাহলে এটা সম্ভব না, চাইলেই একটা সীমান্ত বন্ধ করে দেওয়া যায় না, কারণ আমরাই সাফারার হব। তো এখন আপনি যখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিবেন, তাহলে এটা আপনার মাথায় থাকা উচিত না, আপনি দিয়ে ফেললেন। এই যে মানে আমাদের টার্গেটটা হতে হবে যে রেসপন্সিবল সিটিজেন, এই টার্গেটটা আমাদের থাকতে হবে, রেসপন্সিবল সিটিজেন। আমরা সব কিছুই জোকের বসে জাস্ট একটা ভিউএস থেকে, যেমন ধরুন 2-3টা আমি উদাহরণ দিই। আগের সরকার আপনার ইলিশ দিয়েছিল, তাই না? দিয়েছিল না? এই সরকার তো আগের সরকার থেকে টোটালি ডিফারেন্ট সরকার, এটুকু তো বলতে পারি। এই সরকারও কি দিয়েছে? দিয়েছে। কেন দিয়েছে? বাণিজ্য করার জন্য দিয়েছে। অথবা ধরুন যে না ঠিক আছে বাণিজ্য না, আপনি গিফটই দিলেন। এখন আপনি তো পিপল টু পিপল কানেকশনের কথা বলেন, আপনি দিতে পারেন না যে আপনার ইলিশে যদি কারো পূজায় কোনো প্রসাদ বাড়ে, গুড থিং, তাই না? সেটাই তো, এরকম অন্ধভাবে মানে আমি যে জায়গাটায় কথা বলছি, নিশ্চয়ই এখানে সব পলিসিগুলো ঠিক নাই, ইয়া নাই, বাট আমরা যেন অন্ধ হয়ে না যাই, হ্যাঁ, এটা আমার মাথায় রাখতো। আমি যেটাই বলছি এটা কি রিজনিং আমাকে সাপোর্ট করে কিনা সেটা খেয়াল করতে হবে। প্লিজ কি বলবেন? হুম 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 এখানেও যে ফিশিংয়ের আপনার অনেক খরচ আছে, ওভারহেড কস্ট আছে।
হুম। আমরা অনেক জানি যে ওটা বেশি খরচ হয়। না, এখানে আপনার বিভিন্ন ইস্যু আছে। এটা বিভিন্ন ইস্যু আছে, এটার বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল পার্সপেক্টিভও আছে যে আসলে এটা টাকাটা কি সরকারি পায়? না না, সরকার তো কোথাও ইনভলভ না। ট্যাক্স দেয় ইলিশ কেনার সময়, ট্যাক্স দেয় না। দাদন ব্যবসা আছে। হ্যাঁ, এখানে যে প্রাইসিংটা হওয়ার কথা যেহেতু এটা ন্যাচারাল, তাই না? প্রাইসিংটা হওয়ার কথা এরকম, যেহেতু ন্যাচারাল, তাহলে এখানে যারা শ্রম দিচ্ছে শ্রমের মূল্য থেকে একটু বেশি হওয়ার কথা, এটাই হওয়ার কথা। ওই যে দেখেন না আপনি, ডিম 7.5 টাকায় 14 টাকা হয়ে যাচ্ছে। এখানেও একই অবস্থায়, এখানে দেখা যাচ্ছে যে যাদের জাল আছে, যাদের নৌকা আছে, এরা আবার অনেক টাকাওয়ালা। হ্যাঁ হ্যাঁ, আবার যারা 710 টাকা, কিন্তু তারা কিন্তু ধরছে হয়তো কোনো একজন বিজনেসম্যানের জন্য ধরছে। ওই জায়গায় আবার সিন্ডিকেট আছে, ওরা যখন বিক্রিটা করে প্রাইস আর্টিফিশিয়ালি বাড়িয়ে দেয়। আবার এই প্রাইসটা, এই মাছটার যেহেতু মানে খাদ্য হিসেবে খুবই ভালো। এটা কি হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট আছে উনি কি চাইলে কি এটা কমাতে পারবে না? আসলে গভর্নমেন্ট তো চাইলে অনেক কিছুই পারে, কিন্তু অনেক কিছুই পারে না। কিন্তু এটা তো একটা সিস্টেম হয়ে গেছে, এখন সিস্টেমে ইন্টারভেনশন করতে হবে। চাইতেও কিন্তু আমরা ওদের মানে অনেক হ্যাঁ, না, এখানে আরও অনেকগুলো ব্যাপার আছে। দেখুন, এই যার শিপটা যাচ্ছে হইতে পারে উনি শুধু ইলিশই ধরেন, মানে আমি জানি না ডিটেলসটা, ধরুন ফর এক্সাম্পল, তাহলে এই সারা বছর একটা শিপের যে ভাড়া সেটাও কিন্তু এই ইলিশে যোগ হবে। ধরুন যে জালটা, সে আর কোনো মাছই ধরে না, শুধু ইলিশই ধরে, তো সারা বছরের যে জালের ভাড়াটা সেটাও কিন্তু যোগ হচ্ছে। তারপরে কারো ইনভেস্টমেন্ট এখানে আছে, তো দেখা যাচ্ছে যে উনি কিন্তু প্রতিদিনই ট্রলার যাচ্ছে, ট্রলারের খরচ আছে, খাবারের খরচ আছে, প্রতিদিন হয়তো ইলিশ পাচ্ছেও না, এই খরচগুলো তো সব মিলিয়েই আর কি। আর আমাদের তো বাংলাদেশে তো ইকোসিস্টেমটাই একটু কেমন জানি, মানে ইউ ক্যান সে যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য, মানে খুব ভালো ইকোসিস্টেম এরকম বলার সুযোগ নাই। আবার চাহিদার এখানে যে দেখুন 18 কোটি মানুষ, যদি ধরেন এরকম হয় যে 250 টাকা কেজি ইলিশ, মানুষ তার সব খাওয়া বাদ দিবে। হ্যাঁ, এটা ভালো অ্যাটলিস্ট যে না, রুই মাছের থেকে দামটা বেশি, নাইলে হবে কি রুই মাছ চাষ করা বাদ দিবে মানুষ, তখন আপনার আমিষের আরও ঘাটতি পড়বে। হ্যাঁ, এখানে অনেক ম্যাগানিজম থাকে আর কি। তো আমরা মোটামুটি আপনার ওই দেখলাম আজকে যে ডেফিনেশনটা, এটা ইন্টারডিসিপ্লিন, আমরা এখানে সব কথাই বলবো। হ্যাঁ, মানে ইটস নট অ্যাবাউট বাংলাদেশ, আমরা সাহিত্য, শিল্প, সোসাইটি, ইকোনমিক্স, ধর্ম, যেহেতু ব্যাপারটা এইরকম, হিস্ট্রি, লিটারেচারটা শুধু বলবো না, এটা আপনাদের স্যারদের জন্য রেখে দিছে, এটা আমি পারিও না। হ্যাঁ, এটা হলো ইন্টারডিসিপ্লিনারি। তো আমরা বিভিন্ন ল্যান্ডস্কেপ থেকেই এই কোর্সটা দেখার চেষ্টা করব, আর কোর্সটা খুবই সহজ হবে। আর আমি শুধু একটা জিনিস প্রত্যাশা করব, এই কোর্সটা করার পরে আপনারা একটু রেসপন্সিভ হবেন, ঠিক আছে? কমেন্ট দেওয়ার ক্ষেত্রে রেসপন্সিভ হবেন, কারো কাছে কমেন্ট করার ক্ষেত্রে রেসপন্সিভ হবেন, কারো কাছে কোনো ফিডব্যাক দিতে গেলে রেসপন্সিভ হবেন, রাস্তায় স্লোগান দিতে গেলেও রেসপন্সিভ হবেন। অ্যাটলিস্ট এই রেসপন্সটুকু, মানে এই প্রত্যাশাটুকু আমার মানে এটা রিকোয়েস্ট আপনাদের প্রতি। হ্যাঁ, কারণ আপনারা আজকে এখানে আছেন, একসময় আপনারা সরকার চালাবেন, রাষ্ট্র চালাবেন, অর্গানাইজেশন চালাবেন, রেসপন্সিভ না হলে তো হবে না। এটাই আমার প্রত্যাশা থাকবে। কয় মিনিট হয়েছে একটু দেখেন না, 40 মিনিট হলে অফ করে দিতে পারেন। হ্যাঁ, না মানে হয়েছে, ভিডিওটা কতক্ষণ হয়েছে? মাত্র? ওয়াই রিয়েলি? না, আর একটু থাকবে। হ্যাঁ, প্রশ্নটা করেন। হ্যাঁ, না না, আমি দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আর বই আমি সাজেস্ট করব না, আমি মোটামুটি ভাবে আমি কভার করে দিব শিট দিয়ে। বই থাকবে, আপনারা ইচ্ছা মতো দেখতে পারেন। না, ওরকম না আসলে, ওভারঅল বাংলাদেশে, কারণ সময় 14টা ক্লাস না, মোটামুটি ওরকম হবে না আসলে। টোটাল 14টা থাকবে, 3টা না 2টাই বলেন, আমি আরেকটা নিব, যেটা আমার বাদ পড়বো এটা আমি নিব, সমস্যা। তাহলে বোঝা গেল নাকি 16 মিনিট কেন হইলে এটা আমি বুঝতেছি না, দেরি করে শুরু করছি।
পরে অ্যাড হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। তো এটা হলো যে আপনার ইয়াটা আর কি, যে আপনারা অ্যাটলিস্ট ব্লাইন্ড হবেন না, হ্যাঁ, আপনার চিন্তায় কর্মে। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে একটু অফ করে দেন, ভিডিওটা অফ করে দেন, ভিডিওটা অফ করে দেন।